দর্শক, স্বাগত জানাচ্ছি হিডেন স্টোরি বাই শহীদুলের আজকের পর্বে। আজকের যে এপিসোডটি, সেই এপিসোডটি মূলত আমরা তৈরি করতে চাই। সেই এপিসোডে আমরা বলতে চাই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে। দর্শক, বাংলাদেশের এই মুহূর্তে যারা ক্ষমতাসীন সরকার রয়েছে, যারা বাংলাদেশের এখনকার রাজনীতি, এখনকার প্রশাসন, এখনকার সরকার পরিচালনা করছে, তারা বারবার দাবি করে এসছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেছে। ঠিক এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রথমে কিছু পরিসংখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। দেখুন, বাংলাদেশের প্রথম এবং বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যাদের প্রতিষ্ঠা হয়, যে দলটির রাজনৈতিক পথ চলা শুরু হয় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। বিশেষ করে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে এই রাজনৈতিক দলটি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, নেতৃত্ব দিয়ে এসেছে। সেটা তাদের জন্মের ইতিহাস, এই বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন, সংগ্রাম, এটি মূলত আওয়ামী লীগের জন্মের ইতিহাস। আওয়ামী লীগ দেশ স্বাধীনের দীর্ঘ সময়ে খুব কম সময়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, কিন্তু বিরোধী দলে তাদের যে ভূমিকা, দেশ রক্ষার জন্য যে ভূমিকা, এবং দেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তাদের যে ভূমিকা, তা অস্বীকার করবার কোনো পথ নেই। আমি এটি নিশ্চিত করে বলতে পারি, যারা আওয়ামী লীগের বিরোধিতা করে তারাও মনে মনে আওয়ামী লীগকে সম্মান করে, তারাও মনে মনে আওয়ামী লীগকে শ্রদ্ধা করে। এই জায়গায় দাঁড়িয়ে যে যাই বলুক না কেন, যে পরিসংখ্যানই বলুক না কেন, বাংলাদেশে বলবো এই মুহূর্তে এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সর্ববৃহত্তর রাজনৈতিক দল। যে আলোচনা শুরু করেছিলাম, আমরা সেই মুখ্য আলোচনায় ফিরে যাই। বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, এইটা একটি পক্ষ থেকে বারবার বলে আসা হচ্ছে, কিন্তু সত্যি কি আওয়ামী লীগ পালিয়ে গেছে? এই মুহূর্তে একটি পরিসংখ্যান আপনাদেরকে দেই। বাংলাদেশ আওয়ামী লীগের 4 লক্ষাধিক নেতাকর্মী এই মুহূর্তে কারাবরণ করে আছে। তারা কারাজীবন, কারা অভ্যন্তরীণ রয়েছে। শুধু কি তাই, এর মধ্যে মিনিমাম শীর্ষ পর্যায়ের 5 শতাধিক নেতা রয়েছে। শুধুমাত্র সংসদ সদস্যই রয়েছে 110 জনের মতো, যারা কেউ কেউ সাবেক মন্ত্রীও ছিলেন বাংলাদেশে। তাহলে কারা অভ্যন্তরে যে রাজনৈতিক দলের 4 লক্ষাধিক নেতাকর্মী অভ্যন্তরীণ, অর্থাৎ কারাভ্যন্তরীণ, তারা কিভাবে দেশ থেকে পালিয়ে যায়? এই যে হাস্যকর প্রোপাগান্ডা, হাস্যকর যুক্তি, হাস্যকর কেচ্ছা কাহিনী এই সরকারের পক্ষ থেকে, এই সরকারের সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে, সেটি কতটা বাস্তবসম্মত, সেটি নিয়েই মূলত আমাদের আলোচনা। আপনারা জানেন যে 2024 সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশে একটি কথিত ছাত্র অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থানের নেপথ্যে কাজ করেছে একটি জঙ্গি হামলা, জঙ্গি গোষ্ঠী, যারা বাংলাদেশের ক্ষমতাসীন তৎকালীন আওয়ামী লীগ সরকারকে উৎখাতে একটি ষড়যন্ত্রে নেমেছিল। এবং সেই ষড়যন্ত্রটি যে দীর্ঘদিনের ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের নেপথ্যে যে কাজকর্ম ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। প্রথমে এই পালিয়ে যাওয়া প্রসঙ্গে আসি, শেখ হাসিনার প্রসঙ্গে। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বলা হয়ে থাকে ভারতে পালিয়ে গেছে, কিন্তু তিনি কি আসলে ভারতে পালিয়ে গেছে? তারাই বলছে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গি সহ বিভিন্ন জনগোষ্ঠীর
অপরাধপ্রবণ জনগোষ্ঠীকে দিয়ে এই কথিত ছাত্র আন্দোলন করানো হয়েছে, যার নেপথ্যে বিদেশি শক্তিগুলো কাজ করেছে এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই যার তত্ত্বাবধানে ছিল। সেই আন্দোলনটিতে জুলাই আগস্টে মূলত তারা তাদের মানে 20 নখ তারা বের করেছিল, কিন্তু এই আন্দোলনের সূচনা বা এই আন্দোলনের পরিকল্পনা ছিল কিন্তু দীর্ঘদিনের। তো বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে যেখানে দাঁড়িয়ে আপনার একটি জঙ্গি গোষ্ঠী, একটি সন্ত্রাসী গোষ্ঠী একটি রাষ্ট্রের উপরে, একটি সরকারের উপরে চক্রান্ত মাফিক হামলা করলো, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন সরকার প্রধান তার জীবনের নিরাপত্তা যখন বিলীন হয়ে গেছে, তার জীবন যখন তিনি জীবনকে তিনি রক্ষা করতে পারেননি, তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাকে নিরাপদে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান ব্যবহার করে, তাও সামরিক বাহিনীর বিমান এবং রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে তাকে পার্শ্ববর্তী দেশে নিয়ে নিরাপদে রাখা হয়েছে। এবং শুধু যে প্রধানমন্ত্রী একা ভারতে চলে গেছেন তা নয়, ভারতে তার সঙ্গে তার বোন, তার কয়েকজন কর্মকর্তাও কিন্তু সেই বিমানে গেছেন। তাহলে বিমানটিতে চড়ার আগ পর্যন্ত তার যে বাসভবন, সেই গণভবন থেকে তিনি রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করে তিনি বিমানবন্দর পর্যন্ত পৌঁছেছেন। সেখান থেকে বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমানে, যে বিমানটি পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা, তারা তাকে তার যারা নিরাপত্তা কর্মী ছিলেন, সেই নিরাপত্তা কর্মীদের নিরাপত্তার মধ্য দিয়ে তিনি ভারতে চলে গেছেন। ভারতে তিনি আশ্রয় নিয়েছেন জীবন বাঁচানোর জন্য। এরপর আসুন, তাহলে নেতাকর্মীরা কি পালিয়ে গেল? এই প্রশ্নটি এখন আসছে স্বাভাবিকভাবেই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। জীবন রক্ষার্থে কিছু নেতাকর্মী নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন বা নিরাপদে আশ্রয় নিয়েছেন। বাকি যারা বাংলাদেশের অভ্যন্তরে রয়েছেন, তারা এখনো বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য, মুক্তিযুদ্ধের আদর্শের জন্য তারা এখন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দেখুন, জুলাই আগস্টে এই কথিত গণঅভ্যুত্থানের নামে বাংলাদেশের নিরাপদ যে বাহিনী, পুলিশ বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে, যারা দেশের সাধারণত অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকে, সেই পুলিশ বাহিনীর উপর কি মারাত্মক হামলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা হয়েছে। জানমালের নিরাপত্তা তো ছিলই না, সেখানে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রায় 3000-এর অধিক, প্রায় নয় 3000-এর অধিক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথ থেকে শুধুমাত্র নিরাপদ আশ্রয়ে সেই সময় অবস্থান নিয়েছিলেন। কিন্তু যারা তখন এই জঙ্গি গোষ্ঠীর সামনে পড়েছে, তাদেরকে কিন্তু মব সন্ত্রাসের নামে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। শুধুমাত্র আগস্ট 2024 সালে প্রায় 800 আওয়ামী লীগের নেতাকর্মীকে মব সন্ত্রাসের মাধ্যমে হত্যা করা হয়েছে। কাউকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, কাউকে গুলি করে হত্যা করা হয়েছে, কাউকে জবাই করে হত্যা করা হয়েছে। মানে একটা বিভৎস, তার মধ্য দিয়ে মূলত এই জঙ্গি গোষ্ঠী তাদের তাণ্ডব চালিয়েছে। সেই তাণ্ডবের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করার মতো পরিস্থিতি বাংলাদেশ আওয়ামী লীগের নিরস্ত্র মানুষের ছিল না। তারা যেভাবে হত্যাযজ্ঞ শুরু করেছিল, সেই হত্যাযজ্ঞের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করে গড়ে তোলার শক্তি আওয়ামী লীগের তখন ছিল না। কেন ছিল না, তারও একটি ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশ থেকে প্রস্থান করার পর বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেইটি চরম একটি অবনতি হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সেনাবাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেবে। কিন্তু
আমরা কি দেখতে পেলাম? সেনাবাহিনী রাস্তায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করলো। পুলিশ বলতে কিছু ছিল না, বিজেপি নিষ্ক্রিয় ভূমিকা পালন করলো। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন আওয়ামী লীগ নেতাকর্মী তারা কোনো আইনি সহায়তা পাচ্ছিল না। সেই আইনি সহায়তা না পাবার কারণেই মূলত তারা তাদের জীবন রক্ষার্থে তারা বিভিন্ন নিরাপদ স্থানে ছুটে যান। তাহলে আওয়ামী লীগ পালালো কোথায়? আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশের যে প্রসঙ্গটি শুরু করেছিলাম, যে জেল জীবন করছে প্রায় 4 লক্ষাধিক নেতাকর্মী। এই নেতাকর্মীদের অযাচিতভাবে কথিত হত্যাকাণ্ডের মামলা দিয়ে, বিভিন্ন ধরনের অনৈতিক মামলা দিয়ে, অযৌক্তিক মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তার আজ অবধি অব্যাহত রয়েছে। যে আওয়ামী লীগ নেতাকর্মীদের তারা পাচ্ছে, কোনো মোটামুটি ট্যাগ আছে আওয়ামী লীগের, এমন মানুষকে তারা সামনে পেলে তারা মব সন্ত্রাস করে তাকে পিটিয়ে হত্যা করছে, অথবা তাকে আগুন দিয়ে হত্যা করছে, তাকে গুলি করে হত্যা করছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সেফটির জন্য তাদের পাশে দাঁড়ান। তো যে প্রসঙ্গ আমাদের আজকের আলোচনা, যে আওয়ামী লীগ কি পালিয়ে গেছে, আওয়ামী লীগ যদি পালিয়ে যাবে তাহলে এই 4 লক্ষাধিক নেতাকর্মী কিভাবে জেলে গেল? তারা কারা? আওয়ামী লীগের যদি বলে নেতারা পালিয়ে গেছে, তাহলে এই 5 শতাধিক নেতা, যার মধ্যে 110 জনের মতো এমপি মন্ত্রী রয়েছে, তারা কিভাবে গ্রেপ্তার হলো? তারা যদি পালিয়েই যাবে। এরপরে ধরুন বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ শূন্যের কোঠায় তাদের জনপ্রিয়তা, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া বলেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে বলেন, বিভিন্ন গণমাধ্যম পর্যন্ত দেখেন, যেখানে বলা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে কি হবে। রাস্তার কৃষক, রাস্তার রিক্সাওয়ালা, রাস্তার শ্রমজীবী মানুষ এক বাক্যে বলছে তারা নৌকায় ভোট দেবে, তারা আওয়ামী লীগকেই সমর্থন করে। যদি শেখ হাসিনা না আসে তাহলে কি হবে? তারা ভোট কেন্দ্রে যাবে না, স্পষ্ট করে বলছে। ঠিক এই প্রেক্ষাপটে আপনারা যারা বলছেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, তাদের একটা পরিসংখ্যান তাদের জন্য বলি। 15 বছর এর অধিক সময় একটানা বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। বিএনপি 2024 সালের ফেব্রুয়ারি মাসে একটি প্রেস কনফারেন্স করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বকে জানানোর জন্য, যে প্রেস ব্রিফিংয়ে তারা দাবি করেছিল তারা 30,000 নেতাকর্মী জেলে আছে। 15 বছরের অধিক সময়ে একটি রাজনৈতিক দলের 30,000 মানুষ জেলে, এটি ছিল বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট। একই সাথে জামাতি ইসলাম, তারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ছিল, তাদের নেতাকর্মীদের 2000 লোকের হিসাবও তারা দিতে পারেনি, তারা কারাবরণ করেছিল। সেখানে 11 মাস চলছে, সেই 11 মাসে একটি রাজনৈতিক দলের 4 লক্ষাধিক মানুষ কারাবরণ করতে হয়েছে, তারা জেলে রয়েছে, তারা কারাভ্যন্তরীণ রয়েছে। পাশাপাশি তাদের হাজার খানিক মানুষকে হত্যা করা হয়েছে, সমর্থককে হত্যা করা হয়েছে, তাদের প্রচুর মানুষ যাদের বিরুদ্ধে, মানে প্রচুর বলতে কয়েক লক্ষ নেতাকর্মী যাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, গণমামলা, গণহত্যা মামলা, যে মামলা নিয়ে সরকার নিজেই বিব্রত। এরপর প্রত্যেকটা আওয়ামী লীগের এমপির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, যেভাবে লুটতরাজ করা হয়েছে তা ইতিহাসের নজিরবিহীন। 1971 সালের পাক হানাদার বাহিনীও এরকম করেনি। বাংলাদেশের সূতিকাগার, জন্মের সূতিকাগার, সেই বঙ্গবন্ধু ভবন পর্যন্ত তারা গুড়িয়ে দিয়েছে মব সন্ত্রাস করে। সেই দেশে একজন মানুষ নিরাপদে তার মত প্রকাশের স্বাধীনতা, তার রাজনৈতিক দর্শন প্রকাশের জায়গা কিভাবে প্রকাশ করবে? হত্যাকাণ্ডের শিকার হওয়ার জন্য, জেলে যাবার জন্য না, টিকে থেকে যুদ্ধ করার জন্য আওয়ামী লীগের এখন পলিসি। আওয়ামী লীগ টিকে থেকে তারা পলিসি নিয়ে যুদ্ধ করছে। আওয়ামী লীগ যারা বলছেন পালিয়ে গেছে, তারা একবার ভেবে দেখুন, বাংলার মিনিমাম
7 কোটি সমর্থক আওয়ামী লীগ, বাংলাদেশের 7 কোটি মানুষ আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগকে সমর্থন করে। বলবেন এই পরিসংখ্যান কোথায় পেলাম? পরিসংখ্যানটি আপনি নিজেও মেলাতে পারেন। বাংলাদেশের বিগত নির্বাচন, অর্থাৎ আমি আগেও বলেছি আমার এই শোতে, 2008 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের পরিসংখ্যানটি আপনি একবার হিসাব করে দেখুন যে কি অবস্থায় আওয়ামী লীগ ভোট পেয়েছিল, এবং তার ধারাবাহিকতায় আওয়ামী লীগের পরিবারের ভোট বৃদ্ধির ক্যালকুলেশনটা করেন, তাহলেই বুঝে যাবেন যে আওয়ামী লীগের কত সংখ্যক নেতাকর্মী এই মুহূর্তে বাংলাদেশ অভ্যন্তরে রয়েছে। খুব সামান্য সংখ্যক নেতাকর্মী যারা জীবনের জীবন রক্ষার্থে তারা হয়তো দেশ ছেড়ে পালিয়েছে। আপনাদের বক্তব্য তারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়েছে এই কথাটি কোনোভাবেই যুক্তিযুক্ত না। কারণ আপনাদের মব সন্ত্রাসে, আপনাদের এই বেআইনি কর্মকাণ্ডে, আপনাদের এই বিচারহীনতার সংস্কৃতিতে দাঁড়িয়ে কোনো মানুষ বাংলাদেশের অভ্যন্তরে নিরাপদ বোধ করছিলেন না, তারাই মূলত স্থান পরিবর্তন করে নিরাপত্তা নিয়েছে। এবার আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ কেন নামছে না, কেন প্রভাব বিস্তার করতে পারছে না, সেই ব্যাখ্যায় যাব। আওয়ামী লীগ এই মুহূর্তে পুলিশ, বিডিআর, বিজিবি বা সেনাবাহিনী বাংলাদেশে নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে। তারা কোনো মব সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, তারা কোনো বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, তারা জাস্ট একটা খেলা দেখছে মাঠে। সেই খেলা দেখার মধ্যে কিভাবে নিজেকে বিলিয়ে দিয়ে একজন আওয়ামী লীগ কর্মী রাস্তায় নামবে, এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি। যদি দেশের প্রশাসন, দেশের সরকার ন্যূনতম নিরপেক্ষ নিজেদেরকে দাবি করত, প্রমাণ করত, তাহলেই দেখা যেত আওয়ামী লীগ পালিয়ে গেছে না দেশে আছে। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ রাস্তায় নামলেই, যেদিন নামছে তার পরের দিন কয়েকশো নেতাকর্মীকে আটক করা হচ্ছে। এই যে গণগ্রেপ্তার করা হয়, এর একজনকেও জামিন দেওয়া হয় না। উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সরকারের নির্দেশনা রয়েছে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত কোনো নেতাকর্মীকে জামিন দেওয়া যাবে। তাহলে যে একবার গ্রেপ্তার হচ্ছে সে আর বেরোতে পারছে না। তো সে যদি না বেরোতে পারে তাহলে সে কিভাবে পলিটিক্স করবে, কিভাবে তার সংসার চলবে, কিভাবে তার পরিবার চলবে? সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলিসিগত কারণে নিঃসুপ রয়েছে। দেশের পরিস্থিতি যদি পরিবর্তন সম্ভব হয়, এবং সেটি হবে, আজ হোক, কাল হোক, 2 মাস পরে হোক, হবে, সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাদের স্বমহিমায়, স্বমূর্তিতে ফেরত আসবে। যারা নিরাপত্তার কারণে দেশ ছেড়ে চলে গেছেন তারা দ্রুতই মুহূর্তের মধ্যেই দেশে প্রবেশ করবে, এবং যেসব নেতাকর্মীরা আত্মরক্ষার জন্য আজকে গোপন জায়গায় রয়েছে তারা রাস্তায় নেমে যাবে, এবং জেলখানা, যারা কারারুদ্ধ আছে, যারা কারাভ্যন্তরীণ আছে, তাদের শুধু একবার মুক্তির ব্যবস্থা করে দেখুন, তাদেরকে আইনি প্রক্রিয়া একবার মুক্তি দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আওয়ামী লীগের শক্তিটা কি। তখন যে স্পিরিটটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তৈরি হবে, তখন বুঝতে পারবেন যে সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এবং আজকের যে দুঃশাসন, আজকের যে অনিয়মের বাংলাদেশ, আজকের যে আইনহীনতার বাংলাদেশ চলছে, এই বাংলাদেশটা যদি একটুখানি আইনের মধ্যে, সুশাসনের মধ্যে ঢুকতে পারে বা ঢোকে, তাহলেই আওয়ামী লীগ তার মুক্তি দেখাবে। যদি সত্যিকার অর্থেই সেই দিন দেখতে পান বা সুযোগ দেন আপনারা, তাহলে আওয়ামী লীগ দেশে আছে না পালিয়ে গেছে তার প্রমাণ পেয়ে যাবেন। সুতরাং যারা বলছেন আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং তৃপ্তির ঢেকুর তুলছেন এটি ভেবে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে এসছে, তারা একটু ক্ষান্ত দেন, আওয়ামী লীগকে নির্যাতন, নিপীড়ন থেকে বিরত হন। কারণ ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আজ আপনারা যা করছেন কাল আপনাদের জীবনে তা ঘটবে না, এটা একদম ভাববার কোনো কারণ নেই। রাজনীতি একটা তার রিভেন্স আছে, সে রিভেন্স প্রকৃতির নিয়মেই ঘটে, এবং সেজন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগকে আজ
হাতে দড়ি বেঁধে খুন করে, হত্যা করে, জেল ফাঁস দিয়ে যেভাবে নিবৃত্ত করে বলছেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, এই জায়গা থেকে বেরিয়ে যান। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন। এই যে নিষিদ্ধ আওয়ামী লীগ বলা হয়, এই যে কথিত নিষেধাজ্ঞা তাদের উপরে জারি করেছেন, এই নিষেধাজ্ঞা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর কোনো প্রভাব ফেলেনি। কারণ একটি রাজনৈতিক দল, যেটি একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশের যারা আদর্শিক রাজনীতি করে, যাদের মধ্যে একটি আদর্শ লালন করে তারা, সেই আদর্শের নাম মুজিববাদ, যার উপর ভিত্তি করে আজকের এই স্বাধীন বাংলাদেশ, আপনারা যারা এই দেশে আজকে রাম রাজত্ব কায়েম করেছেন, এই বাংলাদেশটা সেই মুজিববাদের উপর দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল, জন্ম হয়েছিল, যে মুজিববাদটাইকে এই বাংলাদেশটাকে অগ্রসর করিয়েছিল। সেই মুজিববাদকে বিলীন করে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বিলীন করে এই দেশে খুব বেশি দিন টিকে থাকতে পারেনি কেউ কখনো। সেটা জিয়াউর রহমান পারেনি, সেটা হুসাইন মোহাম্মদ এরশাদ পারেনি, খালেদা জিয়া একাধিকবার পারেনি। সুতরাং আপনারা পারবেন, সেটি ভাববার কোনো কারণ নেই। আওয়ামী লীগ ফিরবে বীরের বেশে, শেখ হাসিনা ফিরবে বীরের বেশে বাংলাদেশে। সবাই ভালো থাকুন। আগামী এপিসোডে আলোচনা হবে অন্য কোনো ইস্যু নিয়ে।